রিপন ভাই, আপনি এসে পৌঁছাতে পেরেছেন, যদিও আমাদের দর্শকদের জন্য আমরা কিছুটা দর্শকরা বঞ্চিত হবে, কারণ সেটিও সময়ের পরে। সেটি দিয়েই আসলে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে এই যে দাবির বহর, দাবির নগর, আসলে এই দাবির যেগুলো নিয়ে আসছিল এর আগে আমরা বলছিলাম যে আনসারদের দেখতে পেয়েছি আমরা, বলেছেন। জি, আমরা দেখতে পেয়েছি যে সেটির তারপরে এখন আসলো অন্তর্বর্তী সরকার কি এই দাবিগুলো আসলে পূরণ করতে পারবে? যদি না পারে তাহলে কেন এই দাবি নিয়ে আবার মাঠে নামা? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা বলতে চাই, আপনার টিভি চ্যানেলে এখানে আমি সর্বশেষবারের মতো যখন আসলাম, অর্থাৎ আপনার স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে, সেখানে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলেছিলাম এই গভর্নমেন্টের সময় শেষ। আমি শুধু এটা যে 2 মাস 3 মাস আগেই বলেছি না, বিভিন্ন টিভি চ্যানেলে বলতাম যে হার্ড টাইম ইজ আপ, তার সময়টা শেষ। কখনো কখনো বলেছি ডেজ আর নাম্বারড, উইকস আর নাম্বারড, ইভেন মান্থ বলি নেই শেষের দিকে, মান্থস আর নট নাম্বারড, মাস পেরুবে না। কথা হচ্ছে কি যে একটা এই সরকারের বিগত সরকারের যে বিপদটা ছিল সেটা হচ্ছে বারবার অনির্বাচিত হয়ে ক্ষমতা থাকার পরে নিজেদেরকে নির্বাচিত বলে দাবি করা। আর সর্বশেষবারে যেটা হলো, অর্থাৎ 2024-এর 7ই জানুয়ারি যে ইলেকশনটা হলো, সেটা ইলেকশন নামে একটা আমি ডামি মার্কা যখন ইলেকশন, অর্থাৎ তারা এবং তাদের ভাই ব্রাদার বলে ভাই ব্রাদাররা মিলে কাজ করে বলে ভাই ব্রাদাররা, তারা ভাই ব্রাদাররা মিলে একটা ইলেকশন করছে। ইট ইজ নট ইন ইলেকশন। হাজার হাজার কোটি টাকা ইন দ্য নেম অফ ইলেকশন খরচ করেছে, রাষ্ট্রের প্রশাসন ব্যবহার করেছে, নির্বাচন কমিশন নির্লজ্জের মতো তাদের এই কাজগুলোকে করিয়ে দিতে সাহায্য করেছে। তো যদিও তারা পদত্যাগ করেছে, আরও 1 মাস আগে পদত্যাগ করলে জাতির অ্যাটলিস্ট 1 মাসের বেতন ভাতা বাঁচত, এই লোকগুলো যদি আরও 1 মাস আগে বিদায় হতো। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন দাবির শহর, দাবির নগর, আমার প্রথম বক্তব্য হচ্ছে যে এটা এখন বর্তমান যে সরকারটি আছে সেই সরকারটি তো আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তীতে এটা তাদের জনগণের অভিপ্রায়ের সরকার। এটা জনগণের অভিপ্রায়ের ফসল হচ্ছে এই গণ অভ্যুত্থান, সরকারের পতন এবং তার আউটকাম হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন যে নানা গ্রুপ, আমি গ্রুপ বলবো, যে তারা যে দফা দাবির কথা তুলছেন, 16 বছর কোথায় ছিলেন? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মানুষের দফা দাবির প্রতি সংবেদনশীল থাকারই কথা আমার, যেটা খুবই ন্যায়সঙ্গত যেই দফা দাবি থাকে এগুলোর জন্যই তো আমরা কথা বলি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে আনসাররা যে একটা দফা দাবি তুললো, বেসিক্যালি এটা ছিল আপনার এই গভর্নমেন্টকে আপনার ডিস্টেবিলাইজ করার জন্য তাদের একটা অ্যাটেম্প ছিল। ইট ওয়াজ এ কু অ্যাটেম্পট, একটা ক্ষেত্র তৈরি করতে তারা চেয়েছিল। তো এরকম কয়েকটা তো আমরা দেখেছি। শুরুতে আপনার একটা জুডিশিয়াল কু করার জন্য যে বিচারপতিরা পদত্যাগ করেছেন তাদের তরফ থেকে একটা চেষ্টা ছিল। আসলে আপনার পতিত স্বৈরাচারের প্রেতাত্মাগুলো তো নানান সেক্টরে এখন পর্যন্ত ভর করে আছে, সেটা আপনার সমস্ত ক্ষেত্রে, ইনক্লুডিং আপনার মিডিয়াতেও, আই মাস্ট ইনক্লুডিং মিডিয়াতেও। ইন্ডিয়াতে ওখানকার প্রধানমন্ত্রী যে মোদি, নরেন্দ্র মোদি সাহেবের নামের সাথে মিলিয়ে যারা মোদির চামচামি করেন তাদেরকে ইন্ডিয়ান সাংবাদিকরা, প্রগ্রেসিভ সাংবাদিকরা তাদেরকে বলেন গদি মিডিয়া। গদি, নট গদি, গদি দিস ইজ নট গদি, GODI, গদি, গদি, গদি। মোদির সিনোনিয়াম হিসেবে গদি বলতো তারা। তো বাংলাদেশে তো আপনার শেখ হাসিনার সিনোনিয়াম হিসেবে এখানে তো একটা মিডিয়া সেভাবে আপনাদের কারোরই কোনো সাহস ছিল না। অনেক দিন পরে আপনারা যে এখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই যে শব্দটি ব্যবহার করলেন, এটার জন্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আগে পারতেন না। তো এখানে একটা চাটা মিডিয়া ছিল, এটা শেখ মুজিবুর রহমানের দেয়া নাম। শেখ মুজিবুর রহমান বলতেন যে চাটার দল সব চেটে খেয়ে ফেললো, আমি বিদেশে যা নিয়ে আসি চাটার দল সব চেটে খেয়ে ফেললো, আমার ডানে চোর, বায়ে চোর, সামনে চোর, পিছনে চোর, এইভাবে বলতেন। অ্যান্ড হি নিউ, উনি জানতেন যে ওনার চারপাশে চোরেরা অবস্থান করছে। সেই চোরদের দলটাই ছিল, মোস্টলি কারাপ্ট পিপুলদের দলটাই ছিল আওয়ামী লীগ। তারাই আওয়ামী লীগে সমবেত হতো এবং যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে আপনার পাচার করে দিয়েছে। কেউ এটার প্রতিবাদ, শুধু পলিটিক্যাল পার্টির লোক হিসেবে আমরা কিছু প্রতিবাদ করতাম, তার খেসারত আমরা দিয়েছি। আমাদের অনেক সহকর্মী গুম হয়েছে, মৃত্যুর মুখে পতিত হয়েছে, মামলা হয়েছে, আমরা জেলে গিয়েছি, তাই না? শত শত মামলা কাঁধে নিয়ে প্রতিটা বিএনপি নেতাকর্মীরা ঘুরছে। তো এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে একটি পরিস্থিতি ছিল গত 16টা বছর,
এই যে একটা মানে একেবারে একটা একটা ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান করে ফেলেছিল আপনার মানে দেশকে, শেখ হাসিনা, রাইট, রাষ্ট্রকে, রাষ্ট্র, দেশ, প্রশাসন সব কিছু একটা ব্যক্তির মালিকানাধীন। একটা মুদি দোকানদারের যেমন মালিক একজন থাকে, তিনি যখন মনে করেন তার ইচ্ছা মতো 9টা দোকান খুলবেন, অথবা যখন ইচ্ছা তখন বন্ধ করবেন, যখন ইচ্ছে জিনিসের দাম যেভাবে বলবেন সেটা নিলে নেবেন, না নিলে না নেবেন, ইত্যাদি ইত্যাদি। এই দেশটা ঠিক এইভাবেই চলতো, এবং এইভাবে চলার অন্যতম কারণটা ছিল আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রটা ভারত, যাদেরকে আওয়ামী লীগ খুব গদগদভাবে বলতে পছন্দ করতো আওয়ামী লীগের লোকেরা, যে মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশকে ভারত সাহায্য করেছে, আমাদের মুক্তিযুদ্ধের মহান বন্ধু। আরে আহম্মক, ওরা তো ওদের স্বার্থে, অফকোর্স আমরা মুক্তিযুদ্ধ চেয়েছি, আমরা স্বাধীন হতে চেয়েছি। আজকে অত্যন্ত আমরা আনন্দিত এবং আমরা গর্বিত যে আমরা একটা স্বাধীন প্রজাতন্ত্রের নাগরিক। কিন্তু এই স্বাধীন প্রজাতন্ত্রে আমার কোনো দেশকে আরেক দেশকে স্বাধীন করে দেয় নাকি? তার নিজস্ব জিও পলিটিক্যাল, রিজিওনাল ইন্টারেস্ট, তার নানান ধরনের ইন্টারেস্ট, স্বার্থ সংশ্লেষ থাকতে তখন তারা কেবলমাত্র সেই ধরনের সংগ্রাম, সেই ধরনের আন্দোলন, সেই ধরনের আপনার লড়াই, মুক্তিযুদ্ধ, হোয়াট এভার, সেগুলোর সাথে তারা সংশ্লিষ্ট হয়। সেটা আমেরিকার বেলায় প্রযোজ্য, সেটা চীনের বেলায় প্রযোজ্য, সেটা রাশিয়ার বেলায় প্রযোজ্য, সমস্ত পৃথিবীতেই এই স্বার্থটা প্রযোজ্য। ইন্ডিয়ার বেলায় প্রযোজ্য, পাকিস্তানের বেলায় প্রযোজ্য, অফকোর্স। এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরও এইভাবে মানে আপনার ভূ রাজনীতির চিন্তা করা উচিত। আপনি যে কথাটা যেটা বলছেন যে দাবির নগর, কি বললেন আপনার, যাই হোক, মানে আপনি নগর এখন অনেক দাবি দেওয়া নিয়ে নাম, দাবির বহর, দাবির নগর, দাবির বহর এবং দাবির নগর। আমার বক্তব্য, বাবারে এত কেন? মাত্র একটা মাস একটা এত বড় লড়াই সংগ্রাম হলো, হ্যাঁ, মোর দেন থাউজেন্ডস পিপল, ছাত্র, কিশোরী, শিশু, 62 জন মতো শিশু মারা গিয়েছে এই বিগত আন্দোলন। এর মধ্যে এই ধরনের একটা এত বড় রক্তক্ষয়, এত বড় আত্মত্যাগ, এর মধ্য দিয়ে আপনার একটা মানে নতুন সরকার প্রতিষ্ঠা পেল, এবং যে সরকার আপনার বেশ কিছু রিফর্ম করার উদ্যোগ নিচ্ছেন তারা, তারপরে আপনার মানে পুলিশকে দুর্নীতিগ্রস্ত করতে করতে করতে, ওটা তার পুলিশ ছিল না, পুলিশের প্রতিষ্ঠানটাকে নষ্ট করে ফেলেছিল। সো উই হ্যাভ টু রিঅর্গানাইজ দ্য পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, নানান কিছু আমাদেরকে মানে অর্থাৎ রাষ্ট্র হিসেবে এই জাতিকে নতুন করে অনেক কিছু পুনর্গঠন করতে হবে। এখনই যদি আমি অনেকগুলো মানে দফা দাবি তুলে ধরি, এটা দিতে হবে, ওটা দিতে হবে, কেন আগে পারো না? তোমাদের আম্ম যখন ছিল তখন এইসব দাবি দাও তুলতে পারো নাই? সুতরাং এগুলি স্ট্রিমিং করার জন্য সময় লাগবে। যারা দফা দাবি তুলছেন তাদের দফা দাবির মধ্যে হয়তো যুক্তি আছে, নিশ্চয়ই কিছু যুক্তি থাকতেই তো পারে, একেবারে বিনা যুক্তিতে তো মানে তারা দাবিগুলো প্লেস করছেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটু টাইম দিতে হবে, সময় দিতে হবে। এবং এই যে সরকারটি আসছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই সরকারটি আপনাদের দফা দাবি পূরণ করার জন্য না। আপনারা দফা দাবি তুলবেন একটা নির্বাচিত সরকারের কাছে, ক্লিয়ার কাট। এটা নির্বাচিত সরকার দাবি করেন, এটা নির্বাচিত সরকারের কাছে দাবি তুলবেন, এবং এই সরকারের দায়িত্ব হচ্ছে রিফর্ম করে একটা চমৎকার নির্বাচন, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে পূর্ব শর্তগুলো, এগুলোকে রিঅর্গানাইজ করে তারা দেবেন। তা নাহলে তো আমি নির্বাচনও করতে পারবো না। নির্বাচন করার জন্য তো একটা এনভায়রনমেন্ট লাগে।